শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে অনুশীলনী 1-এর প্রশ্ন 16 এর সমাধান করব। প্রশ্ন 16তে বলা হয়েছে বিয়োগ করো। বইয়ের মধ্যে তোমাদের প্রশ্ন 16তে ক, খ, গ, ঘ এই 4টি কাজ দেওয়া আছে। আমি প্রথম প্রশ্নটি তোমাদের জন্য লিখে নিলাম। ক এর প্রশ্নটি হচ্ছে 3.4 মাইনাস 2.1 এখানে দেখা যাচ্ছে একটি ভগ্নাংশ থেকে আরেকটি ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়েছে। তো প্রথমটি দেখো একটি আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টিও একটি আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের দেখো এই দশমিক বিন্দুর বাম দিকে যে 3, এই 3টা হচ্ছে পূর্ণ অংশ। আর এখানে দেখো দশমিক বিন্দুর বাম দিকে যে 2 রয়েছে, এই 2 হচ্ছে পূর্ণ অংশ। তাহলে পূর্ণ অংশ থাকে দশমিক বিন্দুর বাম দিকে, আর দশমিক বিন্দুর ডান দিকে থাকে আবৃত এবং অনাবৃত অঙ্ক। এই কথাটা তোমরা মনে রাখবে। দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো হয় আবৃত হবে, না হয় অনাবৃত হবে। এখন দেখো এই প্রথম ভগ্নাংশটিতে দেখো এই দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে প্রথমটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা 0। আমি এখানে লিখে নিয়েছি তোমাদের জন্য। দেখো এই যে দেখো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে নাই, এই কারণে 0। এবার দেখো দ্বিতীয়টিতে দশমিক বিন্দুর ডান দিকে এই যে 1, এই 1টা হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে দ্বিতীয়টিতে অনাবৃত অঙ্ক একটি। তাহলে আমরা কি লিখতে পারি? অনাবৃত অঙ্ক প্রথমটিতে না হওয়ার কারণে 0, আর দ্বিতীয়টিতে অনাবৃত অঙ্ক একটি হওয়ার কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 1। তারপর আসো আবৃত অঙ্ক সংখ্যা। প্রথমটিতে দেখো আবৃত অঙ্ক হচ্ছে 4, অর্থাৎ একটি অঙ্ক। দ্বিতীয়টিতেও দেখো আবৃত অঙ্ক 3, এখানে একটি অঙ্ক। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান সমান। আবৃত অঙ্ক আর অঙ্ক সংখ্যা কিন্তু এক কথা নয়। এখানে আবৃত অঙ্ক দেখো প্রথমটিতে 4, তো 4 হচ্ছে একটি অঙ্ক, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 1। আবার দ্বিতীয়টিতে আবৃত অঙ্কটি হচ্ছে 3, তো 3 একটি অঙ্ক, এই কারণে দ্বিতীয়টিতে আবৃত অঙ্ক সংখ্যাও 1। এখন ভগ্নাংশ দুটিতে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। এই যে একটাতে নাই, আরেকটাতে আছে একটি। আর আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান পাওয়া গেল। এখন দুই বা ততোধিক ভগ্নাংশের ডান দিকে ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে যদি প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা একই থাকে এবং আবৃত অঙ্ক সংখ্যাও যদি একই থাকে, তখন ওই ভগ্নাংশগুলো কি হয়? পরস্পর সদৃশ হয়। তো এখানে কিন্তু ভগ্নাংশ দুটি কি নয়? সদৃশ নয়। এখন যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে এদেরকে কি করতে হবে? সদৃশ করে নিতে হবে। তো সদৃশ করে নেওয়ার জন্য যা লেখার দরকার আমি দেখো আগে তোমাদের জন্য লিখে নিয়েছি। তো দেখো এখানে কি লিখে নিয়েছি, যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 0, 1। 0 লিখলাম এই কারণে প্রথমটিতে অনাবৃত অঙ্ক নাই, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 0। দ্বিতীয়টিতে অনাবৃত অঙ্ক একটি, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 1। এখন এই অনাবৃত অঙ্ক সংখ্যা 0 এবং 1-এর মধ্যে দেখো 1টা হচ্ছে বড়, এর জন্য লিখে নিলাম যেখানে 1 বেশি। এইটা লিখলাম কেন, এটা পরে আমি বলে দিব। আবার দেখো আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটিতে দেখো আবৃত অঙ্ক একটি, এই যে 4। আবার দ্বিতীয়টিতে আবৃত অঙ্ক একটি, 3। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 1, যাদের উভয়ে সমান। এখন এই দুটি ভগ্নাংশকে প্রথমে আমরা সদৃশ করব। তো সদৃশ করলে সদৃশ ভগ্নাংশের উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকবে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান থাকবে। এখন অনাবৃত অঙ্ক কয়টি থাকবে সেটাই প্রশ্ন। এখন অনাবৃত অঙ্ক কয়টি থাকবে এটা দেখো, এখানে 0 এবং 1-এর মধ্যে সবচেয়ে বেশি যেটা, এই যেটা বড়, ওই বড় সংখ্যার সমান সংখ্যক অঙ্ক থাকবে অনাবৃত অঙ্ক। আর আবৃত অঙ্ক কয়টি হবে এটা বোঝার জন্য এখানে আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু নিতে হয়। তো এখানে যেহেতু আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান সমান, এই জন্য আর লসাগু নিলাম না। তো এই জন্য লিখে দিলাম আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 1, যাদের উভয়ে সমান। ঠিক আছে। এখন যখন আমরা সদৃশ করব
তো দশমিক বিন্দুর ডান দিকে উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে একটি আর আবৃত অঙ্ক থাকবে একটি, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে প্রত্যেকটি ভগ্নাংশে মোট অঙ্ক থাকবে আপাত দৃষ্টিতে দুটি। তো এদের মধ্যে একটিকে রাখবো আমরা অনাবৃত আর আরেকটিকে রাখবো আমরা আবৃত। তো দেখো আমি প্রদত্ত ভগ্নাংশ দুটিকে উপর থেকে নিচের দিকে লিখলাম, তারপরে সমান চিহ্ন দিলাম। তারপর দেখো আবার 3.4, তো 3 এই দশমিক, এই যে দশমিক বিন্দুর ডান দিকে আমাদের একটি অঙ্ক রাখতে হবে অনাবৃত, একটি অঙ্ক আবৃত। তো এখানে দেখো মূল ভগ্নাংশে এই 4 অঙ্কটি হচ্ছে আবৃত। তো এই 4 অঙ্কটি আবৃত হওয়ার কারণে এটাকে আমরা বারবার লিখতে পারি। এখন আমরা এই দশমিক বিন্দুর ডান দিকে 4 দুইবার লিখলাম, লিখে এই প্রথম অঙ্ক 4টিকে আমরা অনাবৃত রাখি, দ্বিতীয় 4টিকে আবৃত রাখি। তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশে 2.1 এখন 2.1 তো অনাবৃত অঙ্ক একটি হয়ে গেল আর 3 আবৃত অঙ্ক একটি হয়ে গেল। তাহলে আমাদের এখন এই দুটি ভগ্নাংশ কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। দেখো উভয়টিতে অনাবৃত অঙ্ক একটি করে, এখানে 4 এখানে 1 একটি করে, আর আবৃত অঙ্ক এখানেও দেখো 4 এখানে 3 একটি করে, তো সদৃশ হয়ে গেল। এখন আমরা এই রেখা টেনে নিচে বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে এটা 3 আছে 4 হবে 1 হলে, 1 আছে 4 হবে 3 হলে, হাতে কিছু নাই, দশমিক 2 আছে 3 হবে 1 হলে। তো বিয়োগ ফলেও আমরা কি করব, একটি অঙ্ককে অনাবৃত রাখবো আর একটিকে রাখবো আবৃত। তাহলে 1.3 আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। ঠিক আছে, তারপরে দেখো আমরা 16 এর খ করব। তো 16 খ প্রশ্নটা আমি আগে লিখে নিয়েছি। তো কত আছে এখানে দেখো 5.12 মাইনাস 3.4 তো এখানে দেখো আমি এখানে দেখো প্রথমটিতে দেখো কোনো অনাবৃত অঙ্ক নাই আর দ্বিতীয়টিতে আছে অনাবৃত অঙ্ক একটি। তাহলে অনাবৃত অঙ্ক এটাতে নাই, অনাবৃত অঙ্ক নাই বলতে দশমিক বিন্দুর ডান দিকে দেখো যে দুটি অঙ্ক আছে 1 2 8 হচ্ছে আবৃত, আর এখানে দেখো 3.4 এই 4 হচ্ছে অনাবৃত। তাহলে এটাতে অনাবৃত অঙ্ক নেই আর এটাতে আছে অনাবৃত অঙ্ক একটি। তাহলে উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন। আবার আবৃত অঙ্ক দেখো এটাতে দুটি আর এটাতে একটি। তাহলে উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যাও সমান হলো না আর আবৃত অঙ্ক সংখ্যাও সমান হলো না, এই কারণে ভগ্নাংশ দুটি পরস্পর অসদৃশ। এখন আমরা প্রথমে এদেরকে সদৃশ করে নিব। তো সদৃশ করে নেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু লেখা আমরা লিখে নিব। তাহলে আমি লিখে নেই এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে কত, এটাতে নাই এই কারণে 0, তারপর আর ওইটাতে দেখো অনাবৃত অঙ্ক একটি এই কারণে 1। যাদের মধ্যে এই যে 0 এবং 1-এর মধ্যে 1টা বড় এই জন্য লিখে দেব, যাদের মধ্যে 1 বেশি। এখন এই দুটি বেশি এই বেশি লিখলাম কেন, যখন আমরা এই দুটি ভগ্নাংশকে সদৃশ করব তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এই যে বেশি সংখ্যার সমান সংখ্যক। ঠিক আছে, তারপর আসো নিচে লিখব আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে, আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে। দেখো এখানে আবৃত অঙ্ক দুটি 1 এবং 2, তো 1 একটা অঙ্ক 2 একটা অঙ্ক, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এটাতে দুটি আর এটাতে দেখো আবৃত অঙ্ক হচ্ছে 5, তাহলে এটাতে একটি। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 2 1। এখন
এদের এই যে 2 এবং 1 এর লসাগু নিতে হবে। আবৃত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু নেওয়ার দরকার পড়ে। তো লিখে দিই যাদের লসাগু, যাদের লসাগু 2। এখন আমরা সুতরাং দিয়ে কি করব, প্রদত্ত ভগ্নাংশ দুটিকে লিখব। 5.12, তারপর লিখব 3.4, এরপরে এখানে সমান চিহ্ন, এখানে সমান চিহ্ন। এখন এই সমান চিহ্নের ডান দিকে আমরা প্রদত্ত ভগ্নাংশ দুটিকে সদৃশ করব। যখন সদৃশ করব তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক থাকবে একটি করে। এই বেশি 1 যে লিখছিলাম ওইটা একটি করে, আর আবৃত অঙ্ক হবে উভয়টিতে কয়টি করে, দুটি করে। এই যে লসাগুর সমান, আমি গোল চিহ্নিত করে রাখলাম তোমাদের বোঝার জন্য। তো এখন অর্থাৎ সদৃশ যখন করব, দশমিক বিন্দুর ডান দিকে আমরা আপাত দৃষ্টিতে মোট কয়টি অঙ্ক দেখব, 3টি অঙ্ক। এই যে 2টি আর এখানে একটি, 3টি। এদের মধ্যে একটিকে রাখবো আমরা অনাবৃত আর দুটিকে রাখবো আবৃত। তো এখন আমি প্রথম ভগ্নাংশটি দিয়েই শুরু করি। দেখো 5 পয়েন্ট, এখানে দেখো দশমিক বিন্দুর ডান দিকে আমরা আপাত দৃষ্টিতে 2টি অঙ্ক দেখতেছি, যে 1 2। তাহলে এখানে আমরা সদৃশ যখন করব, দশমিক বিন্দুর ডান দিকে আমরা অঙ্ক নিব এখানে 3টি। তো এখানে আছে 1 2, তো আমরা 3টি, এই যে 1 আবৃত, 2 আবৃত। তো আবৃত অঙ্ক বারবার লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 2 1, তো কয়টা হইল এখন, 3টা। এদের মধ্যে থেকে এই প্রথম একটা অঙ্ক রাখি আমরা অনাবৃত, আর শেষের দুটিকে আবৃত। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশে আসো। 3. এখানে দেখো অনাবৃত অঙ্ক 4, এই অনাবৃত অঙ্ক 4 থাকবে। এখন আবৃত অঙ্ক দেখো একটা 5, এটাকে আমরা বারবার লিখব। বারবার কয়বার, দশমিক বিন্দুর ডান দিকে আমি বলছিলাম আমরা আপাত দৃষ্টিতে 3টি অঙ্ক দেখব, এদের মধ্যে 4 একটা অঙ্ক হয়ে গেল। এখন এই 5কে আমরা 2বার লিখতে পারি, লিখলে দশমিক বিন্দুর ডান দিকে দেখো 3টি অঙ্ক হয়ে গেল। এখন এদের মধ্যে থেকে এই প্রথম একটাকে রাখবো আমরা অনাবৃত, আর শেষের দুটিকে দিয়ে দেব আবৃত। এখন দেখো এই সমান চিহ্নের ডান দিকের ভগ্নাংশ দুটির দিকে একটু লক্ষ্য করো। এই যে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এটাতে অনাবৃত অঙ্ক একটি, এটাতে একটি, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা আমরা সমান করলাম। আর আবৃত অঙ্ক দেখো এটাতে 2টি, এটাতেও 2টি, তাহলে আবৃত অঙ্ক সংখ্যাও সমান করলাম। তাহলে কি হয়ে গেল, এই ভগ্নাংশ দুটি এখন পরস্পর সদৃশ হয়ে গেল। এখন আমরা রেখা টেনে বিয়োগ করে দিব। তো বিয়োগ করি আমরা, 5 আছে 11 হবে, 6 হইলে হাতে আছে 1, 6 6 12 হবে, 6 হইলে হাতে আছে 1, 5 আছে 11 হবে, 6 হইলে হাতে আছে 1, তারপর দশমিক হাতে আছে 1, 3 একে 4, 4 আছে 5 হবে 1 হলে। এটা হচ্ছে আমাদের কি বিয়োগফল। এখন এই বিয়োগফলের মধ্যেও এই দশমিক বিন্দুর ডান দিকে প্রথম একটি অঙ্ককে রাখবো অনাবৃত, আর শেষের দুটিকে রাখবো আবৃত। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কি নির্ণেয় বিয়োগফল। তো লিখে দিই, সুতরাং নির্ণেয় বিয়োগফল। ওয়ান 1.6. তারপর দেখো আমরা করব 16 গ। দেখো 16 গ। ষোলোর গতে কি আছে, 8.49,
8.49, তারপর মাইনাস 5.3, পৌনপুনিক 56। এখন দেখো এই প্রথম ভগ্নাংশটি হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ। এই দশমিক বিন্দুর বাম দিকের যে 8 এটা হচ্ছে পূর্ণ অংশ, আবার এখানে দেখো দশমিক বিন্দুর বাম দিকে 5 এটা হচ্ছে পূর্ণ অংশ, আর দশমিক বিন্দুর ডান দিকে থাকে আবৃত এবং অনাবৃত অঙ্ক, আর এটাতে দেখো কোনো আবৃত অঙ্ক নাই। এই কারণে এই ভগ্নাংশটা, প্রথম ভগ্নাংশটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টি হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন দেখো প্রথম এই ভগ্নাংশ দুটি পরস্পর অসদৃশ। কিভাবে? দেখো এটাতে আবৃত অনাবৃত অঙ্ক দেখো দুটি, আর এটাতে অনাবৃত অঙ্ক দেখো 3 একটি। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় এবং আবৃত অঙ্ক সংখ্যাও যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ভগ্নাংশগুলো পরস্পর অসদৃশ। আর এটাতে দেখো আবৃত অঙ্ক নাই, আবৃত অঙ্ক সংখ্যা 0, আর এটাতে আছে আবৃত অঙ্ক দুটি। তো এই কারণে ভগ্নাংশ দুটি পরস্পর কি অসদৃশ। তো এখন আমরা ভগ্নাংশ দুটিকে কি করে নিব? সদৃশ করব। তো সদৃশ করার জন্য আমরা কিছু প্রয়োজনীয় লেখা প্রথমে লিখে নিব। তাহলে লিখে নেই, এখানে প্রথমে লিখব আমরা অনাবৃত অঙ্কের কথা। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা যথাক্রমে কত? এটাতে দেখো দশমিক বিন্দুর ডান দিকে যে দুটি অঙ্ক, এটা হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 2, 1। 1 কেন? এটাতে একটি। এখন এই অনাবৃত অঙ্ক সংখ্যা 2 এবং 1 এর মধ্যে বেশি কোনটা? 2। তো এই জন্য লিখে দেবো যাদের মধ্যে 2 বেশি, যাদের মধ্যে 2 বেশি। কেন লিখলাম 2 বেশি? যখন আমরা সদৃশ করব তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক থাকবে। এই যে বেশি সংখ্যক, বেশি যে 2, এটার সমান সংখ্যক অঙ্ক থাকবে যখন সদৃশ করব। তো আমি এটাকে তোমাদের বোঝার জন্য, তোমাদের নজরে পড়ার জন্য আমি এটাকে গোল চিহ্নিত করে রাখি। তারপর আসো আবৃত অঙ্ক সংখ্যা। আবৃত কি? অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা যথাক্রমে। এখন দেখো প্রথমটাতে কোনো আবৃত অঙ্ক নাই, তো আবৃত অঙ্ক সংখ্যা প্রথমটাতে 0, আর দ্বিতীয়টাতে দেখো আবৃত অঙ্ক দুটি, 5 এবং 6। তো আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু বের করার দরকার পড়ে। তো লসাগু করলে এই যে 0 এবং 2 এর লসাগু তো 0-র কারণে 0 হয়ে যাবে। তো এটার আমরা লসাগু নিব না, এটার মধ্যে যেটা বেশি ওইটাকে আমরা মার্ক করে রাখি। যখন আমরা সদৃশ করব তখন আবৃত অঙ্ক সংখ্যা হবে, আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে যে এই বেশি, এই যে 2, এটার সমান সংখ্যক। কিন্তু আমরা যদি এখানে যদি 0 না থাকতো, তাহলে আমরা এই সংখ্যা দুটির কি করতাম? লসাগু বের করতাম। এখানে 0 হওয়ার কারণে আর লসাগু বের করা যাচ্ছে না। তো এখন আমরা লিখব সুতরাং দিয়ে প্রদত্ত ভগ্নাংশ দুটিকে আমরা উপর থেকে নিচের দিকে লিখে নিব। 8.49, তারপর লিখব 5.3, পৌনপুনিক 56। এখন আমরা এখানে সমান চিহ্ন দিব, এখানে সমান চিহ্ন দিব। এখন সমান চিহ্নের ডান দিকে আমরা প্রদত্ত ভগ্নাংশ দুটিকে সদৃশ করব। তো সদৃশ করলে
দশমিক বিন্দুর ডান দিকে আমাদের মোট অঙ্ক আপাত দৃষ্টিতে কয়টি দেখব? এই যে 2 আর এখানে 2, 4টি। হ্যাঁ, এইটা তোমরা খেয়াল রাখো। দশমিক বিন্দুর ডান দিকে আমরা অঙ্ক আপাত দৃষ্টিতে দেখব 4টি। এদের মধ্যে থেকে 2টিকে রাখবো অনাবৃত আর 2টিকে রাখবো আবৃত। এখন দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে 8.49, তো আমি লিখলাম 8.49। তো আমাদের কথা ছিল দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক থাকবে 4টি, কিন্তু এখানে অঙ্ক দেখা যায় 2টি। তো আর এটা যেহেতু একটা সসীম দশমিক ভগ্নাংশ, তো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে যদি কোনো অঙ্কের প্রয়োজন পড়ে তখন আমরা শূন্য দিয়ে তা পূরণ করব। তাহলে কয়টা শূন্য লাগবে? 2টা। ঠিক আছে, এখন দেখো এই 4 এবং 9 প্রথম দুটিকে রাখি অনাবৃত আর শেষের দুটিকে রাখি আবৃত। তারপর আসো এর পরের ভগ্নাংশে 5 পয়েন্ট, এখানে দেখো 3 হচ্ছে অনাবৃত, তাহলে অনাবৃত অঙ্ক যেটা আছে সেটাই থাকবে। এখন এই আবৃত অঙ্ক যে 5, 6, এই আবৃত অঙ্ক আমরা পর্যায়ক্রমে লিখব, লিখে দশমিক বিন্দুর ডান দিকে 4টি অঙ্ক মিল করব। তাহলে 5, 6, 5, 6, 5। তাহলে দেখো এখন এই দশমিক বিন্দুর ডান দিকে 4টি অঙ্ক হয়ে গেল। এখন 4টি অঙ্কের মধ্যে এই প্রথম দুটিকে রাখি আমরা অনাবৃত আর শেষের দুটিকে আবৃত। এখন দেখো এই যে সমান চিহ্নের ডান দিকে যে দুটি ভগ্নাংশ, এখন এরা পরস্পর সদৃশ হয়ে গেল। উভয়টিতে দেখো অনাবৃত অঙ্ক 2টি করে, আবৃত অঙ্ক 2টি করে। অনাবৃত অঙ্কের সংখ্যা সমান, আবৃত অঙ্কের সংখ্যাও সমান। এখন আমরা রেখা টেনে বিয়োগ করে দিব, বিয়োগ। তাহলে বিয়োগ করলে 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, হাতে আছে 1, 7, 7 আছে 10 হবে, 3 হলে হাতে আছে 1। এখানে একটু লক্ষ্য করো, এখানে এই যে 6 আর 0, এই দুটি অঙ্ক হচ্ছে বাম দিকের পৌনঃপুনিক অঙ্ক। আর এই যে দেখো 5 আর উপরে 0, এই 5 এবং 0 হচ্ছে ডান দিকের পৌনঃপুনিক অঙ্ক। এখন আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হলো সর্ব বাম দিকের পৌনঃপুনিক অঙ্কগুলোর বিয়োগের ক্ষেত্রে হাতে যেটা থাকে, হাতের ওই অঙ্কটা আবার বিয়োগফলের সর্ব ডান দিকের অঙ্ক থেকে আবার বিয়োগ করে দিতে হয়। তাহলে দেখো এখানে 6 এবং 0, 6 এবং 0 এখানে এইখানে এসে বিয়োগের ক্ষেত্রে হাতে 1 ছিল। হ্যাঁ, তা হাতের একটা আমি আবার এখানে লিখে দেই, এটা বিয়োগ করে দিব আবার। তো যাই হোক, এখানে 7, 7 আছে 10 হইব, 3 হলে হাতে আছে 1, 5 একে 6, 6 আছে 9 হবে, 3 হলে হাতে কিছু নাই, 3 আছে 4 হবে, 1 হলে হাতে কিছু নাই, দশমিক 5 আছে 8 হবে, 3 হলে। এখন ওই যে ওই একটাকে আবার বিয়োগ করে দাও, 1 আছে 5 হবে, 4 হলে, তারপর হাতে কিছু নাই, 3, 3, 1, দশমিক 3। তাহলে এখানে এই বিয়োগফলের মধ্যে এই দশমিক বিন্দুর ডান দিকের প্রথম দুটি অঙ্ককে রাখি আমরা অনাবৃত আর শেষের দুটিকে আবৃত। এটি হচ্ছে আমাদের নির্ণেয় বিয়োগফল। তাহলে লিখে দিই, সুতরাং নির্ণেয় বিয়োগফল, বিয়োগফল কত? 3.13, পৌনঃপুনিক 34। তারপর দেখো ঘ, 16 ঘ। ঘ। তো ঘ প্রশ্নটা আমি তোমাদের জন্য প্রথমে উঠাই। এখানে 19 দশমিক কত 34 পৌনঃপুনিক 5, তারপর আছে -13 দশমিক 2 পৌনঃপুনিক 349, পৌনঃপুনিক 349।
9। এখন দেখো দশমিক বিন্দুর বাম দিকে যে 19 এটা হচ্ছে পূর্ণ অংশ, আর এখানে দশমিক বিন্দুর বাম দিকে যে 13 এটা হচ্ছে পূর্ণ অংশ। এখন আবৃত এবং অনাবৃত অঙ্ক থাকে দশমিক বিন্দুর ডান দিকে। হ্যাঁ, তো এটাতে দেখো অনাবৃত অঙ্ক 3, 4 দুটি, আর এটাতে দেখো অনাবৃত অঙ্ক একটি। তাহলে উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন। তো অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন অথবা আবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন হলে হ্যাঁ, তখন ভগ্নাংশগুলো কি হয়ে যায়? পরস্পর অসদৃশ। তো এখন যেহেতু বিয়োগ করব, এদেরকে প্রথমে সদৃশ করে নিতে হবে। তো সদৃশ করার জন্য প্রয়োজনীয় কিছু লেখা প্রথমে লিখে নিতে হবে, যা আমি এখন তোমাদের জন্য লিখে দিচ্ছি। দেখো এখানে এই অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে অনাবৃত অঙ্ক দেখো প্রথমটিতে কত? 2টি। তো অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 2, আর ওটাতে কত? 1টি, এই কারণে 1। তো যাদের মধ্যে 2 বেশি, এই 2 বেশি লিখলাম কেন? যখন আমরা এটাকে এই দুটি ভগ্নাংশকে সদৃশ করব, তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে এই যে এদের A2 এবং 1 এর মধ্যে যেটা বেশি, উভয়টিতে অনাবৃত অঙ্ক থাকবে 2টি করে। তোমাদের বোঝার জন্য আমি গোল চিহ্নিত করে রাখলাম, তোমাদের নজরে পড়ার জন্য। তাহলে তারপর লিখব আবৃত অঙ্ক সংখ্যা। আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে দেখো এটাতে কয়টা আবৃত অঙ্ক? 1টি, তো 1। আর ওটাতে আবৃত অঙ্ক 3টি, এই যে 3, 4, 9। তাহলে এখন আবৃত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু নেওয়ার দরকার আছে। তো আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু করলে কত হয়? এই যে 1 এবং 3 এর লসাগু হয় 3। তো লিখে দিই যাদের লসাগু 3। এখন এই লসাগু 3 এর এই যে লসাগুটা পাইলাম আমরা কত? 3। এখন যখন আমরা এই ভগ্নাংশ দুটিকে সদৃশ করব, তখন উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে 2টি করে, আর আবৃত অঙ্ক হবে এই যে লসাগু যত পাইছি অত সংখ্যক আবৃত অঙ্ক থাকবে। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে সুতরাং দিয়ে উপর থেকে নিচের দিকে লিখব। কত? প্রথমে 19.34 পৌনঃপুনিক 5, তারপর 13.2 পৌনঃপুনিক 349। এখন আমরা সমান চিহ্ন দিব। এখন সমান চিহ্ন দিয়ে এখন আমরা সদৃশকরণের কাজটি করব। তো খেয়াল করো, দশমিক বিন্দুর ডান দিকে আবৃত এবং অনাবৃত অঙ্ক আমরা নিলে দশমিক বিন্দুর ডান দিকে আপাত দৃষ্টিতে মোট কয়টি অঙ্ক থাকবে? এই যে দেখো 2 আর এখানে 3, কত? 2 এবং 3 যোগ করলে 5 হয়। তো দশমিক বিন্দুর ডান দিকে আমরা অঙ্ক দেখব আপাত দৃষ্টিতে 5টি। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখলে অঙ্কটা করতে সহজ হবে। যখন আমরা এই দুটি ভগ্নাংশকে সদৃশ করব, তখন দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক আমরা কয়টি নিব? মোট 5টি। এদের মধ্যে 2টিকে রাখবো অনাবৃত আর 3টিকে রাখবো আবৃত। এখন দেখো প্রথম ভগ্নাংশের দিকে দেখো, দশমিক বিন্দুর ডান দিকে এখন আমরা অঙ্ক দেখতেছি কয়টি? আপাত দৃষ্টিতে 3টি, এই যে 3, 4, 5। তো আমরা এখানে নিব সমান চিহ্নের ডান দিকে নিব আমরা দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক থাকবে কয়টি? এখানে 5টি।
তো দেখো কিভাবে করি, যে 19 দশমিক, এই যে অনাবৃত অঙ্ক এখানে কত 3/4। তো অনাবৃত অঙ্কগুলো বারবার লেখা যায় না। এখানে দেখো আবৃত অঙ্ক 5, এই আবৃত অঙ্ক আমরা 5কে পর্যায়ক্রমে লিখব। কতবার লিখব, যাতে এই 3/4 সহ মোট 5টি অঙ্ক হয়। তাহলে 3/4 হচ্ছে 2টি, তো এই 5টাকে আমরা আরও 3বার লিখব, 5 5 5। তাহলে দেখো এখন দশমিক বিন্দুর ডান দিকে এখন মোট অঙ্ক হয়ে গেল 5টি। এদের মধ্যে এই প্রথম 2টিকে রাখি অনাবৃত আর শেষের 3টিকে আবৃত। ঠিক আছে, তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশে। এই যে 13 দশমিক, এই যে অনাবৃত অঙ্ক 2। তো অনাবৃত অঙ্ক যা থাকে তাই লিখতে হয়। এখন আবৃত অঙ্ক এখানে দেখা যায় 3 4 9। এখন দশমিক বিন্দুর ডান দিকে এখানে দেখো আপাত দৃষ্টিতে অঙ্ক দেখা যায় কয়টি, 1 2 3 4, কিন্তু আমাদের এখানে লাগবে 5টি। তো 5টি আমরা মিল করব কিভাবে, এই যে আবৃত অঙ্কগুলো আমরা বারবার লিখব, 3 4 9 3 4 9। তো দেখো 3 4 9 3, এরপরে আর লেখা যায় না, লিখলে বেশি হয়ে যাবে। এবার দেখো দেখো এই প্রথম 2টিকে রাখি আমরা কি অনাবৃত, আর শেষের 3টিকে দিয়ে দেই আবৃত। এখন দেখো এই সমান চিহ্নের ডান দিকে 2টি ভগ্নাংশ পরস্পর কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। কিভাবে, দেখো অনাবৃত অঙ্ক উভয়টিতে 2টি করে, আবৃত অঙ্ক উভয়টিতে 3টি করে। তাহলে এখন সদৃশ হয়ে গেল। অনাবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান, আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান হয়ে গেল। এখন আমরা রেখা টেনে বিয়োগ করে দিব। এখন বিয়োগ করার ক্ষেত্রে একটু কথা বলে নেই। এই যে সর্ববাম দিকের যে পৌনঃপুনিক অঙ্কগুলো দেখা, এখানে কত 4 5। এই বাম দিকের অঙ্কগুলোর ক্ষেত্রে বিয়োগ করার সময় যদি আমাদের হাতে থাকে, তাহলে ওই হাতে যেই অঙ্কটা থাকে ওইটা আবার ডান, এই বিয়োগ ফলের সর্বডান দিকের অঙ্ক থেকে আবার বিয়োগ করে দিতে হবে। তো যেই ঘটনাটা এর আগের অঙ্কে আমরা দেখেছি। তো এখানে বিয়োগ করে দিই, 3 আছে 5 হবে, 2 হলে হাতে কিছু নাই। এই 9 আছে, এই 14 হবে কত হলে, সরি 9 আছে 15 হবে, 6 হলে না, হ্যাঁ 6 হলে হাতে আছে 1, 4 একে 5, 5তে 5 গেলে 0, হাতে কিছু এখানে নাই। 3 আছে 4 হবে, 1 হলে হাতে কিছু নাই, 2 আছে 3 হবে, 1 হলে হাতে কিছু নাই, দশমিক, তারপর 3 আছে 9 হবে, 6 হলে হাতে কিছু নাই, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, সর্ববাম দিকে শূন্যের কোনো ভ্যালু নেই, দরকার নেই। তাহলে এ হচ্ছে আমাদের কি বিয়োগফল। এখানে দশমিক বিন্দুর ডান দিকের প্রথম 2টি অঙ্ককে রাখবো আমরা অনাবৃত, আর শেষের 3টিকে রাখবো আবৃত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্ণেয় বিয়োগফল। তাহলে আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল 6.11 পৌনঃপুনিক 062। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি আমার এই ক্লাসটাকে আজকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।